বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব ঝালকাঠি ও পিরোজপুর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানব সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব ঝালকাঠি জেলার বিএনপি প্রার্থীদের কি অবস্থা, কি তাদের চ্যালেঞ্জ। অনাবৃষ্টিতে বিভিন্ন সময় আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য আমাদের একটি বেড়িবাঁধ করতে হবে, যে বেড়িবাঁধটি ঝালকাঠি থেকে আমুয়া পর্যন্ত যদি যায়, আমি মনে করি এই এলাকায় একটি কৃষি বিপ্লব ঘটবে। উন্নয়ন অনেক বাকি আছে, আজ বছর আমি শেষ করতে পারিনি। সে উন্নয়নের কাজ করবো প্রথম। দ্বিতীয়ত, নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঝালকাঠি নদীটি, সেই লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করব। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এছাড়াও মাঠে আছে স্বতন্ত্র প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন ঝালকাঠি জেলার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। গ্রামের আনাচে কানাচে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার মসজিদ, মন্দির, সকল জায়গায় কিন্তু ডক্টর ফয়জুল হককে আমাকে ব্যক্তিগতভাবে তারা পছন্দ করেছে এবং তারা চায় এই আসনটিতে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ। নির্বাচনের সামগ্রিক প্রেক্ষিতে নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যা যা দরকার এখনও সেটা পুরোপুরি নিশ্চিত হয়নি। ভোটের অধিকার যাতে সুষ্ঠুভাবে এবং গণতান্ত্রিক ধারায় যাতে প্রতিষ্ঠিত যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয়। দখলবাজ মুক্ত এবং মাদকের যে ছড়াছড়ি বর্তমান আমাদের এই সমাজে, যুব সমাজের প্রতি যেভাবে ছড়িয়ে পড়েছে, সেই থেকে মুক্তি করার লক্ষ্যে আমার মূল উদ্দেশ্য। দর্শক, এ পর্যায়ে ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জেলার সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি রাবেয়া কবির। রাবেয়া কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়ায়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটে হ্যাঁ সিল মারার জন্য আহ্বান জানিয়েছেন। আপনার কাছে আমি যেটা জানতে চাই, এই যে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষ গণভোট নিয়ে কতটুকু সচেতন বা কতটুকু ধারণা আছে তাদের গণভোট নিয়ে? হ্যাঁ, ঝালকাঠি থেকে আমি রাবেয়া কবির বলছি। ঝালকাঠিতে জনগণ তেমন একটা সচেতন না গণভোট সম্পর্কে। গণভোট যতবার তারা দিয়েছে, তারা দেখেছে হ্যাঁ বা না, কিন্তু এইবারের গণভোটে অনেকগুলো অধ্যায় আছে, সেগুলো সম্পর্কে তারা সচেতন না। গণভোটে কি কি আছে সেইটাই তারা বোঝে না, শুধু বোঝে হ্যাঁ বা না। গণভোট সম্পর্কে বোঝে হ্যাঁ বা না, কিন্তু গণভোটের মূল যে উদ্দেশ্য সেই সম্পর্কে তারা তেমন সচেতন না। আপনার কাছে আরেকটি আমি জানতে চাইবো, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আপনাদের পরামর্শ কি? সেই সাথে রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নের জবাবদিহির যে জায়গাটা, সেই প্রতিষ্ঠায় আপনারা কি ভূমিকা রেখেছেন? আমরা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে অনেক বছর পর্যন্তই কাজ করে যাচ্ছি, কিন্তু রাজনৈতিক সচেতনতা না হলে দেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব না। রাজনীতিবিদরা যদি সচেতন হয় এবং সৎ হয়, তাহলে এদেশ থেকে দুর্নীতি অচিরেই দূরীভূত হবে। অসংখ্য ধন্যবাদ রাবেয়া কবির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন ঝালকাঠির নানা শ্রেণী পেশা মানুষ, সে কথা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অলোক সাহা। অলোক, আপনার কাছে জানতে চাইবো, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, তাদের প্রত্যাশা কি প্রার্থীদের কাছে? সাথী,
ঝালকাঠি সারা দেশেই কিন্তু এখন নির্বাচনের একটি আমেজ বিরাজ করছে। এর মধ্যে কিন্তু ঝালকাঠিও বাদ নেই। ঝালকাঠির বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে কিন্তু নির্বাচনী আলাপচারিতায় বেশ ব্যস্ত সময় পার করছে এখানকার ভোটার এবং প্রার্থীরা। আমি যদি একটু বলে রাখি, ঝালকাঠি জেলায় 4 উপজেলা, 2টি পৌরসভা এবং 32টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে সংসদীয় আসন রয়েছে 2টি, এর মধ্যে রাজাপুর এবং কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি 1 আসন এবং ঝালকাঠি সদর উপজেলা এবং নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি 2 আসন। আমরা এখন একজন তরুণ ভোটারের সাথে কথা বলবো। আপনি এই নির্বাচনের পরিবেশ কি ধরনের চাচ্ছেন? আমাদের মূলত ঝালকাঠিতে এখন পর্যন্ত আমি মনে করি পরিবেশ সুষ্ঠু রয়েছে। আমরা মনে করি যে আগামীতে যে নির্বাচন হবে সেখানে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে আশা করি তারা তাদের পরিবেশটা নিশ্চয়তা রাখবে, ভালো রাখবে এবং একটা সুষ্ঠু একটা ভোট হবে। ধন্যবাদ আপনাকে। এবারের জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তার কাছে আপনার প্রত্যাশা কি? এবারে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে তার কাছে আমার প্রত্যাশা থাকবে একটা সাম্যতা ভিত্তিক একটা ঝালকাঠি 1 ও 2 আসন গড়ে তোলা, সবাই যেন সমানভাবে সমান অধিকারে নিয়ে চলতে পারে, এটাই আমার প্রত্যাশা থাকবে। আমার সাথে একজন নারী ভোটার রয়েছে যিনি প্রথমবারের মতো ভোট দেবেন। আপনার প্রত্যাশা জানতে চাচ্ছি এবার নির্বাচনে। ধন্যবাদ। প্রত্যাশা জানার যে বিষয়টা, এই বিষয়টা আসলে এর আগে আমরা দেখিনি বা আজকে বলার সুযোগ পেয়ে খুশি লাগছে। আর আমার প্রত্যাশা সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক। নির্বাচনে যেই আসুক না কেন সে যেন ঝালকাঠির উন্নয়ন, ঝালকাঠিবাসীর উন্নয়ন, যাতায়াত থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেন ঝালকাঠির উন্নয়নের দিকে ধাবিত করে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলবো। আসন্ন নির্বাচনে আপনার ভাবনা কি? আমার ভাবনা, আমরা বিগত দিনে যে দেখেছি যে যারা জনপ্রতিনিধি হয় তারা শুধু ঢাকায় পড়ে থাকে, শুধু সংসদে গিয়ে মানুষের জন্য কথা বলে না। আমরা চাই যে এখন নির্বাচিত হবে সে যেন জনগণের জনপ্রতিনিধি হয় এবং জনগণের কথাগুলো যাতে বাস্তবায়ন করে এবং সংসদে উপস্থাপন করে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ঝালকাঠির নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা। তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম আপনার মাধ্যমে ঝালকাঠির মানুষ চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়ায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়ায়। দর্শক, বিরতির আগে আমরা জানছিলাম ঝালকাঠি জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা জেনে নিব পিরোজপুর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে নানা তথ্য। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ পর্যায়ে আমরা জেনে নেব কি বলছেন পিরোজপুর জেলার বিএনপি প্রার্থীরা, কি বলছেন তারা, তাদের প্রস্তুতি কি। মাদক মুক্ত পিরোজপুর করতে গিয়ে আমার স্কুল জীবন থেকে আমি যা যা শিখেছি, অর্থাৎ শিশু সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং ক্রীড়া সংগঠন, এই 3টি জায়গায় আমাদের সন্তানদের ইনভলভ করব যাতে তারা কখনোই মাদকের কাছে যেতে পারে না। এই জায়গাগুলো আমি কাজ করতে চাই, শিক্ষার উন্নয়ন করতে চাই। তো আমরা আশা করবো স্থানীয় প্রশাসন সে ব্যাপারে যাতে একটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করে এবং আমাদের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় পৌরসভা করার, সেটা আমাদের অবশ্যই আমরা ওটাতে হাত দিব। এবং স্বাস্থ্য কমপ্লেক্স এবং টোটালি অবকাঠামো উন্নয়নের জন্য আমরা যথেষ্ট প্রায়োরিটি দিব। এবার জেনে নিব নির্বাচন নিয়ে কি বলছেন পিরোজপুরের জামায়াতে ইসলামী ও তাদের জোটের শরিকরা। অতীতের সরকার, অতীতের এমপি, অতীতের মন্ত্রী তারাই কেমন কোনো কাজ করেনি। আমরা এই পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে এখানে ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প স্থাপনের মাধ্যমে আমরা এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটাবো। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন দিতে পারে তাহলে একটা সুন্দর জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা তো এই লেভেল প্লেইং ফিল্ডটা চাচ্ছি, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমাদের মঠবাড়িয়ার একটা আলাদা ঐতিহ্য আছে। আমাদের যে কৃষিভিত্তিক যেই অর্থনীতি, এই অর্থনীতির সাথে আধুনিক আমাদের যে শিল্প নির্ভর অর্থনীতি, এই দুইটার সমন্বয়ে আমরা মঠবাড়িয়াটাকে একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী অঞ্চল হিসাবে গড়ে তুলব। এবারে নির্বাচনে মোট ভোটারের অর্ধেকই নারী ভোটার। চলুন আমরা জেনে আসি নির্বাচন নিয়ে পিরোজপুরের নারীদের কি প্রত্যাশা, তারা কি ভাবছে। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, যে জীবনের ভয় নিয়ে ঘর থেকে বেরোতে না হয়, এই সমস্ত আমাদের পরবর্তী সরকারের কাছে চাওয়া। আমরা নারী যাতে ভালোভাবে থাকতে পারি, আর মনে করেন ছেলে মেয়েদের লেখাপড়াটা যাতে একটু ভালোভাবে করাইতে পারি। সরকারের কাছে আমাদের প্রত্যাশা যেন এই দেশে কোনো
সুদ ঘুষ দিয়ে যেন কোনো চাকরি না হয়। নারীদের জন্য তো অনেক কর্মসংস্থান সবকিছু সুন্দরভাবে হওয়াটাই উচিত, কিন্তু এভাবে তো দরকার ওইভাবে নাই এখন। দেশে শান্তি, আমরা যেন শান্তিতে থাকতে পারি, ছেলে মেয়ে পড়ালেখা সব কিছু যেন একটু সুবিধা হয় আর কি। দর্শক, এই পর্যায়ে জানবো জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা। মঠবাড়িয়া উপজেলার জন্য কোস্টগার্ড এবং নেসারাবাদ, কাউখালী, নাজিরপুর উপজেলার জন্য নৌপুলিশ মোতায়েনের জন্য অনুরোধ জানিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে আমরা পত্র প্রেরণ করব। যে কোনো সম্ভাব্য পরিস্থিতিতে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বা এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য আমাদের জেলা যে কোর কমিটি আছে, জেলা কোর কমিটিতে আমরা মিটিং করে সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভোটের হাওয়ায় এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছে পিরোজপুর জেলা উন্নয়ন নাগরিক কমিটির সদস্য সচিব মইনুল হাসান মুন্না। মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টেট প্রেজেন্স ভোটের হাওয়ায়। আপনার কাছে আমার প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র কয়েকটি দিন বাকি। এই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা কতটুকু নিশ্চিত হয়েছে বলে আপনি মনে করেন? সেই সাথে আরেকটি বিষয়, যে একটি সংসদ নির্বাচন মানে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র কেমন আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। পিরোজপুর একটি পিছিয়ে পড়া জেলা, যে জেলায় উন্নয়নের বিগত দিনেতে সেভাবে স্পর্শ করেনি বিধায় এখানকার নাগরিকদের অনেক বেশি প্রত্যাশা। আমরা জেলা উন্নয়ন নাগরিক কমিটির পক্ষ থেকে বেশ কিছু দাবি নিয়ে বেশ কিছু বছর ধরেই আন্দোলন করে আসছিলাম, তার মাত্র 2-3টি পূরণ হয়েছে, বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে 3-4টি রয়েছে। আমরা প্রত্যাশা করব আগামী নির্বাচিত পিরোজপুরে 1, 2, 3 আসনের এমপিগণ সেই দিকে নজর দেবেন এবং পিরোজপুরের উন্নয়নের ধারায় তারা কাজ করবেন। বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায়, পিরোজপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনমুখী যে অবস্থান, জনগণের স্বতঃস্ফূর্ততা, সেটি একটি দেখার মতো। আরেকটি জিনিস বিশেষ করে বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 2 ছেলে 2 আসনে প্রার্থী হওয়ায় এটি একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ধানের শীষ, বিশেষ করে সদর আসনে, পিরোজপুর 1 আসনে দীর্ঘদিন পর এই ধানের শীষের নিজস্ব প্রার্থী আসায় কর্মী এবং সমর্থকদের মধ্যে এক ধরনের উন্মাদনা এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নির্বাচনী পরিবেশ অনেক বেশি ভালো রয়েছে। এবং এর মধ্য থেকে যে বিষয়টি ফ্যাক্টর হয়ে দেখা দিবে সেটি হলো সুইং ভোট। যারা নিরাপত্তা চায়, পুনর্বাসন চায়, এই পরিবর্তিত বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে কিভাবে কোন দিকে ভোট দিলে কি হতে পারে, সেই ধরনের আশ্বাস, অন্তরালে তাদের যোগাযোগ, এইটি একটি ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে পিরোজপুর 1 এবং 2 আসনে। 3 আসনে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে সেখানে ধানের শীষের প্রার্থী অনেকটা এগিয়ে রয়েছেন নানান। হ্যাঁ, এই ছিল পিরোজপুরের নির্বাচনী ক্ষেত্রে জনগণের উচ্ছ্বাস এবং আগ্রহ বিদ্যমান রয়েছে। আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশেই পিরোজপুরে 1, 2, 3 আসনে নির্বাচন। জনাব মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন পিরোজপুরের নানা শ্রেণীর পেশা মানুষ, সে কথা জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর রহমান, এবারে নির্বাচনে তো মোট ভোটারের অর্ধেকই নারী, কি বলছেন পিরোজপুরের নারীরা, তাদের ভাবনা কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই সাথে তরুণরা কি ভাবছেন নির্বাচন নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু জেনে নেই একজন নারী ভোটারের কাছে আসলে আমাদের পিরোজপুরে কি ধরনের সমস্যা আছে, একটু বলতেন। আচ্ছা, যে সমস্যাটার সম্মুখীন আসলে আমি প্রতিনিয়তই হই সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা এবং যানবাহনের। এখানে আসলে পেট্রোলিং ব্যবস্থা তেমন একটা ভালো না, যে কারণে হচ্ছে এত বড় জায়গা না, যে রাস্তাঘাটে ম্যাক্সিমাম সময় হচ্ছে যানবাহন। ধন্যবাদ আপনাকে। তো যাতায়াত ব্যবস্থার উন্নয়ন দরকার। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় আমাদের এই শহরে মাদকের খুব উপদ্রব দেখা দিচ্ছে। আমি চাই ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবে তারা এটি নির্মূল কাজ করবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে পিরোজপুরের অর্থনৈতিক ক্ষেত্রে কোন সমস্যাগুলোকে আপনি বড়? আসলে এখানে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক কয়েকটা প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে আপনার বিদ্যুৎ ব্যবস্থা। এখানে পিরোজপুরে বিদ্যুতের পূর্ণাঙ্গ কোনো স্টেশন নাই, পার্শ্ববর্তী জেলার উপর নির্ভর করতে হয়। এর জন্য শিল্প কারখানাও গড়ে ওঠেনি।
সর্বোপরি আর ব্যবসা বাণিজ্য আপনার অবকাঠামোগত কিছু দুর্বলতা আছে, এখানে বেসিক ধন্যবাদ নেই। আপনাকে। তো আমরা একটু অন্য কিছু ভোটারের কাছে জানবো যে আপনার কাছে কোন সমস্যাটা বড় মনে হচ্ছে আমাদের সমাধান করা দরকার। ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই কর্মসংস্থান। আমাদের ছেলেমেয়েরা বেকার বা পড়াশোনা শেষ করে বেকার ঘুরতেছে, কোনো ইন্ডাস্ট্রি নাই, কিছু নাই। ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকজন ভোটারের কাছে একটু জানতে চাই যে আসলে আপনি কোন সমস্যাটাকে বড় মনে করতেছেন। ধন্যবাদ। আমরা যেহেতু উপকূলীয় অঞ্চলের লোক, আমাদের ব্যারিকেডটা খুব প্রয়োজন। বন্যার দিনে আমরা বন্যা কবলিত হয়ে থাকি, পানিবন্দী হয়ে থাকি। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকজন ভোটারের কাছে একটু জানতে চাই যে আসলে। ধন্যবাদ আপনাকে। পিরোজপুরে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে খাবার পানি, সুপেয় পানি, যে পানিটা আমরা সাপ্লাইয়ের মাধ্যমে পিরোজপুরে সমস্ত পিরোজপুরবাসী যেটা করে, এই পানিটা আমরা পাই না দীর্ঘদিন। পানির সমস্যা, পানির জন্য মানুষ হাহাকার। সারাদিন আমরা পানির বিল দিয়ে অথচ পানি পাই না। পানির সমস্যাটাই বড়। আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমার দাবি থাকবে তারা পানির সমস্যাটা সমাধান করে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি আসলে আপনি শুনছিলেন যে পিরোজপুরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সাধারণ ভোটারদের দাবি হচ্ছে যারা আগামীতে নির্বাচিত হবে তারা এই সমস্যাগুলো সমাধান করবে এবং সমস্ত নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টেট প্রেজেন্টস ভোটের হাওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।